নতুন ইতিহাসের সাক্ষী বাংলাদেশ। নানা অনিশ্চয়তা কাটিয়ে জুলাই সনদ সই বিএনপি জামায়াত সহ 25 দলের। ঐক্য ধরে রেখে অগ্রযাত্রা অব্যাহত থাকার আশা সরকারের। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ। চাকসুর পর রাকসুতেও ছাত্র শিবিরের একক আধিপত্য। 23 পদের 20টিতেই জয় ভিপি জাহিদ। জিএস পদে স্বতন্ত্রের আম্মারের চমক। ক্যাম্পাসে বাঁধ ভাঙা উল্লাস। ধসে পড়েছে 5 থেকে 8 তলার ছাদ। 17 ঘন্টার আগুনে পুরোপুরি ভস্মীভূত ভবন। চট্টগ্রাম ইপিজেডের কারখানায় এখন অভিযানে ফায়ার সার্ভিস। 2 তদন্ত কমিটি। গোপালগঞ্জে মোবাইল চার্জ দেয়া নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার। হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ। নওগাঁয় মাদ্রাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। সাধু সন্ন্যাসীদের কণ্ঠে দেহ এবং দ্রোহের গান। লালনের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়া আখড়ায় ভক্ত অনুসারীদের মিলন মেলা। নিরাপত্তা জোরদার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। নতুন ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ। দীর্ঘ 8 মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হওয়া ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হলো। আর এই স্বাক্ষরের মাধ্যমে এক নতুন বাংলাদেশের জন্ম হলো বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টা 5 মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। জুলাই সনদে সই করেছে বিএনপি, জামায়াত সহ 25টি দল। অংশ নেয়নি এনসিপি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের স্বাক্ষরের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশ গঠনের দায়িত্ব আগামী সরকারের। তারই প্রস্তুতি জুলাই সনদ। এই সনদ দিয়ে দেশ পরিবর্তন হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত হবে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। নিঃসন্দেহে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমরা আজকে যে কাজটা করলাম, এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে, সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে। এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। এইটা হলো দ্বিতীয় অংশ। সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি, এটার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না হই। আমরা একমত হয়েছি, এই একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া কিভাবে আমাদের কাছে সম্ভব হয়। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি তার বক্তব্য শুনতে যাচ্ছি। এই দিনের আশায় আমরা আছি, সামনের দিকে আমাদের অনেক কাজ, এগুলো কেবল যাত্রা শুরু। সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে, যারা 2-1 স্বাক্ষর করেন নাই আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন, এটা উন্মুক্ত রাখা আছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সকল সদস্যবৃন্দ এবং অন্যান্য সকল জাতীয় নেতৃবৃন্দ যারা দীর্ঘ আলাপ আলোচনায় অংশ নিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আর মিডিয়া কর্মী হিসাবে সাংবাদিক বন্ধুগণ, আপনারা দিনরাত পরিশ্রম করেছেন, আমাদের সাথে কাজ করেছেন, আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাই। কি প্রক্রিয়া হবে সেটা নিয়ে আলাপ করতে আপনাদেরকে আবার বসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা আজকে বক্তব্যে। প্রক্রিয়াটা নিয়ে তো বলেছে যে আবার সাংবিধানিকভাবে আর্টিকেল 65 এর সাবসেকশন 2-তে বলা আছে, বাংলাদেশের প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার মধ্যে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300 জন জাতীয় সংসদ সদস্য লইয়া জাতীয় সংসদ গঠিত হইবে। 3-এর মধ্যে আছে হলো যারা মহিলা নারী সদস্য থাকবে। কিন্তু এখন কেউ কেউ সেটা বর্ণনা করছে যে নির্বাচন কমিশন শুধু নির্বাচন করার জন্য দায়িত্বপ্রাপ্ত, অন্য কিছু নয়। এটা সত্য, নির্বাচন কমিশন তো নির্বাচন পরিচালনা করবে, কিন্তু কিভাবে করবে সেটা বর্ণিত আছে। সুতরাং জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। মাননীয় প্রধান উপদেষ্টা তারপরেও যদি আলাপ আলোচনা করতে চায়, আমরা আলাপ আলোচনা বিশ্বাস করি। আমরা কোনো
ভিন্ন চিন্তা বা দুশ্চিন্তা করার পক্ষে নই। আপনাদের একটা মেজর দাবি ছিল যে ভোটের আগেই গণভোটটা অনুষ্ঠিত হবে, সেটা হতে হবে নভেম্বরের মধ্যে এবং জুলাই সনদের উপর ভিত্তি করে পরবর্তী নির্বাচনের আয়োজন করতে হবে। যদি সেটা না হয়, যদি সেক্ষেত্রে তো বাধাগ্রস্ত হতে পারে। তো জুলাই সনদের আপনারা যেই চেতনার উপরে আজকে স্বাক্ষরটা করলেন, জি, আমরা মনে করি গণভোট আগে হইতে হবে এবং এটা বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। সুতরাং আমি এটা বলতে চাই না যদি না হয়, ইফ যদি এই সমস্ত কথা রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ কোনো সাবজেক্ট না। আমরা একটু সরাসরি সম্প্রচারে আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি আরেকবার একটু বলেন যে এই মুহূর্তে আপনারা যে জুলাই সনদে স্বাক্ষর করলেন, আপনাদের দাবি ছিল এটাকে আইনি ভিত্তির মধ্য দিয়ে স্বাক্ষরের জায়গায় নিয়ে আসতে হবে, এটা যদি একটু ব্যাখ্যা করতেন যে এখন তাহলে কোন প্রেক্ষাপটে আমরা আজকে, আমি মনে করি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন হিসাবে বিবেচিত হবে এবং ইতিহাসে এটা লেখা থাকবে। কারণ দীর্ঘ 54 বছরের রাজনীতির যে চরিত্র ছিল, আমাদের এই সংস্কার প্রস্তাবের ভিতরে একটি ব্যাপক পজিটিভ পরিবর্তন এখানে আসবে। যেমন সংসদ ভবনের সামনে কথা বলছিলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আমরা তার কথা শুনছিলাম। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী নাজমুস সালেহী এবং হাসান ওয়ালি। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। চাকসুর পর এবার রাকসুতেও একক আধিপত্য ছাত্র শিবিরের। 23টি পদের মধ্যে 20টিতেই জয়ী, ভিপি পদে জয়ী মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার চমক। 33 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত নেতৃত্ব পেয়ে বাঁধ ভাঙা উল্লাস ক্যাম্পাসে। ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ, বাঁধভাঙা উল্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। বিজয়ের ঘোষণা শুনেই কান্নায় ভেঙে পড়েন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। রাকসুতেও ভূমিধস বিজয় ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের। 23টি পদের মধ্যে 20টিতেই জয় জয়কার তাদের। এর মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল নতুন নেতৃত্ব, তাই তো উচ্ছ্বাসে ভাসছেন বিজয়ী ও তাদের সমর্থকরা। এই যে আমেজ, আমরা চাই যে প্রত্যেক বছর এই আমেজ তৈরি হোক নতুন করে, এবং এটা পুরো একটা দলীয় রাজনীতির এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে এটা এই প্যানেল কাজ না করুক। যারা নির্বাচিত হয়েছে তারা আমাদের ক্যাম্পাসে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবে। শুক্রবার সকাল 8টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ। শুধু সাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও বিজ্ঞান সম্পাদক পদ ছাড়া বাকি 20টি পদেই জয় পেয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোট। যারা বিজয়ী হয়েছেন তাদের থেকে পরাজিত যারা হয়েছেন তাদের সংখ্যা বেশি। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব। এই বিজয়টা ফিলিস্তিনের আমাদের সেই নির্যাতিত মুসলিম ভাই বোনদের প্রতি উৎসর্গ করতে চাই। ঘোষিত ফলাফলে ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন 12,687 ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নুরউদ্দিন আবির পেয়েছেন 3,397 ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান 9,290 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার পেয়েছেন 11,537 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন 5,729 ভোট। সহকারী সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় শিবির সমর্থিত সালমান সাব্বির 6,971 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এশা পেয়েছেন 5,941 ভোট। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়কে একটি কার্যকর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হিসেবে আমরা জাতির সামনে, দেশের সামনে উপহার দিতে চাই। তাদের উপরে আমাদের শিক্ষার্থীরা আস্থা রেখেছে, এই আস্থার প্রতিদান তাদের দিতে হবে। এটা উপভোগ করার বিষয় না, এটা দায়িত্ব পালন করার বিষয়। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতভর গণনার পর শুক্রবার সকালে প্রকাশ করা হয় ফলাফল। ঘোষিত 6টি ছাত্রী হলের মধ্যে 5টি হলে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। হল সংসদেও শিবির সমর্থিত প্রার্থীদের বেছে নিয়েছেন অধিকাংশ শিক্ষার্থীরা। ঢাকা, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভূমিধস বিজয় অর্জন করল শিবির সমর্থিত প্যানেল। তবে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে সাধারণ শিক্ষার্থীদের জন্যই কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন বিজয়ীরা।
আলতাফ হুসাইন, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময় আরও থাকছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাদারীপুরে পদ্মা পাড়ে বিক্রি হচ্ছে মা ইলিশ। প্রজনন মৌসুম ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা, অভিযানে জেলেদের হামলার ভয়ে মৎস্য কর্মকর্তারা। অ্যাডামস ক্যাপস ও জিহং মেডিকেল ইকুইপমেন্ট কারখানার আগুন দীর্ঘ 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। ভবনটি অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। কারখানা ভবনটি নির্মাণ বিধিমালা যথাযথ ছিল না বলে দাবি ফায়ার সার্ভিসের। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও বেবজা কর্তৃপক্ষ 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। নুরুল জামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। টানা 17 ঘন্টা জ্বলা আগুনে অঙ্গার চট্টগ্রাম ইপিজেডের অ্যাডাম ক্যাপস ও জিহং মেডিকেল ইকুইপমেন্ট কারখানা ভবনটি। সারা রাত ধরে আগুনের তীব্রতায় ভবনটির টপ ফ্লোরের একাংশের ছাদ ধসে পড়েছে। এছাড়া বিভিন্ন তলার শীতাতপ যন্ত্র, দরজা, জানলা এবং দেয়ালও নিচের দিকে ভেঙে ভেঙে পড়ছে। বুধবার দুপুরে লাগা এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌ ও বিমান বাহিনীর 25টি ইউনিট একযোগে একটানা কাজ করে। ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে। শুক্রবার সকাল 7:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তারপর চলে ডাম্পিংয়ের কাজ। আগুনে ইপিজেড অংশের বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে, তারও মেরামত শুরু হয় সকাল থেকে। পাকিস্তানি মালিকানাধীন এই কারখানা ভবনটি নির্মাণে বিধিমালা যথাযথ ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। 5ম তলা থেকে 8ম তলা পর্যন্ত এটা স্যান্ডউইচ হয়ে ফ্লোরগুলো সব একাকার হয়ে গিয়েছে, যার কারণে এটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য ছিল। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে আমরা এই কার্যক্রম করেছি। আমাদের চিন্তাধারা ছিল যে অন্য ফ্যাক্টরিতে যাতে আগুনটা বিস্তার না লাভ করে, যার কারণে চতুর্দিকে আমাদের যে টিটিএল, স্নোরকেল, আমাদের লুপ সৃষ্টি, এই ধরনের ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করেছি। ভয়াবহ এই আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে কারখানার সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও বেবজা থেকে 2টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে এটার ফায়ারের কারণটা কি সেটা অনুসন্ধান এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটা আমরা নির্ধারণ করার জন্য একটা তদন্ত কমিটি গঠনের আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। কারখানা দুটির একটিতে তোয়ালে, ক্যাপ এবং অন্যটিতে তৈরি হতো মেডিকেল সার্জিক্যাল গ্রাউন্ড। 8তলা ভবনের নিচের 4তলা কারখানা এবং উপরের 4তলা গোডাউন ছিল। টানা 17 ঘন্টার আগুনে পুরোপুরি ভস্মীভূত কারখানার পুরো ভবনটি। যদিও কোনো প্রাণনাশের ঘটনা ঘটেনি, তবে ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এক্ষেত্রে প্রশ্ন দেখা দিয়েছে, ইপিজেডের মতো বিশেষ শিল্পাঞ্চলে কারখানার আগুন নিয়ন্ত্রণে কতটা সক্ষম দেশের ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ইপিজেড থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। জুলাই বিপ্লবে যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করতে সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার, আশা করি সেই পদক্ষেপ সরকার নেবে। এটা সরকার অঙ্গীকারবদ্ধ এবং যারা জুলাই বিপ্লবে অপরাধের সাথে জড়িত তাদের বিচারের ব্যাপারেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে। সরকার তার সঠিক পথে এগিয়ে যাচ্ছেন এবং সেই পথে অনেক রকম মতবাদ আসবে, অনেক মতামত আসবে। সেই মতামত কিভাবে মোকাবেলা করতে হবে সরকার সেটা জানে। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। বাংলা সময় আরও থাকছে। আগ্রাসী রূপে পদ্মা। শরীয়তপুরের জাজিরায় 2 মাসে বিলীন তীর রক্ষা বাঁধের 2 কিলোমিটার। জিও ব্যাগ ফেলেও ঠেকানো যাচ্ছে না। গৃহহীন 1.5 শতাধিক পরিবার। খুলনা বিশ্ববিদ্যালয়ের র্যাগিং, মারামারি, ধর্ম অবমাননা ও মাদকসহ বিভিন্ন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে 12 জনকে বহিষ্কার সহ 19 জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 9 অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ডের 27তম সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, অপরাধের ভিত্তিতে শিক্ষার্থীদের স্থায়ী সাময়িক বহিষ্কার, আর্থিক জরিমানা সহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। গোপালগঞ্জে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আল রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি। অন্যদিকে নওগাঁয় মাদ্রাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মোবাইল চার্জ দিতে গিয়ে ফেরা হলো না চা দোকানি আলামিনের।
বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় আলামিন মোবাইল চার্জ দেওয়ার জন্য পাশের গ্যারেজে যায়। এ সময় গ্যারেজের কর্মচারী আল রাফি চার্জার দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আলামিনকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শুক্রবার ভোরে অভিযুক্ত আল রাফিকে গ্রেফতার করে পুলিশ। আমার পোলা মাইরা গেছে আর কি উঠমু, কোপ দিয়া মাইরা লাইছে। চাকুরাঘাতটা এই জায়গা, আর তারপরে হাতের এই জায়গাটা ডান সাইডে এই জায়গাটা কামড় আছে। তাদের ভিতরে একটা ধস্তাধস্তি হয়েছে, যে মারা গেছে তার বাম হাতে না ডান হাতে যেন কামড় আছে। পরবর্তীতে এলোপাতারিকভাবে তারে কোপানো হয়েছে। আমরা আর বাইরে যেভাবে নৃশংসভাবে মারছে সেইভাবেই আমরা তারও সূক্ষ্ম বিচারটা আমরা চাই। অন্যদিকে নওগাঁ সদরের রওদাতুল হাফিজিয়া কোরআন মাদ্রাসার বারান্দা থেকে আব্দুর রহিম নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, শিশুটিকে বলাৎকার শেষে হত্যা করা হয়েছে। এই ঘটনায় মাদ্রাসা সুপারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 20 জন। সকালে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন, আহত হয়েছেন অন্তত 20 জন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গাজীপুরে মেলার নামে জুয়া লটারি চালানোর প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুরে বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিমুলতলী বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সামনে সড়কে জড়ো হন মুসল্লিরা। এতে প্রায় 2 ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা বলেন, মেলার বড় পুরস্কারের লোভ দেখিয়ে যুব সমাজকে নিয়ে চলছে জুয়ার আড্ডা। পাশাপাশি অশ্লীল নাচগান চালিয়ে যুব সমাজকে নষ্ট করার অভিযোগও তোলেন তারা। এ সময় আগামী 3 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয়রা। কুড়িগ্রামের সোনাহাট সীমান্তে নারী শিশুসহ 11 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, ভোরে রোহিঙ্গাদের আমতলা এলাকায় 11 জন রোহিঙ্গাকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের হেফাজতে নেয় বিজিবি। ধারণা করা হচ্ছে, খুঁটামারা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। 8 বছর আগে উখিয়ার বালুখালী ও কুতুপালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন তারা। দেখছেন বাংলা সময়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাদারীপুরে পদ্মাপাড়ে বিক্রি হচ্ছে মা ইলিশ। প্রজনন মৌসুম ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা। অভিযানে জেলেদের হামলার ভয়ে মৎস্য কর্মকর্তারা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদত আকুন। 22 দিনের নিষেধাজ্ঞার মধ্যেও থেমে নেই ইলিশ শিকার, আর নদীর পাড়েই বসিয়েছেন ইলিশের হাট। মাদারীপুরের শিবচরের পদ্মা বেষ্টিত বন্দরখোলা মাতবরের চর জানাজাত ও কাঁঠালবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পদ্মা পারে প্রতিদিনই দেখা মিলছে এমন অস্থায়ী হাট। এতে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে ইলিশের প্রজনন। জেলেরা বলছেন, সংসার চালাতে হিমশিম খাওয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছেন তারা। কামলা কিষান দিয়ে খেত খোলা চাষবাস করি, এই খেত তো বর্ষা পানিতে তলে না। আমরা গরিব মানুষ ভাই, বাঁচি না কি পেটে জ্বালা। একদিকে দুর্গম এলাকা, অন্যদিকে জেলেদের হামলার ভয়ে অভিযানে যেতে অসহায়ত্বের কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। খুব দ্রুতই আজকালের ভিতরেই ওইখানে স্থল ভাগ দিয়ে অভিযান পরিচালনা করা হবে। যতটুকু পারা যায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে। জেলা প্রশাসন বলছে, জেলে ও ব্যবসায়ীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছেন, গত কয়েকদিন আগেও করেছেন এবং আজকে আগামীকাল 25 তারিখ পর্যন্ত কন্টিনিউয়াস এই কার্যক্রমটি চলমান থাকবে। মা ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও আবারও শুরু হয় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই ইলিশ বিক্রির কার্যক্রম। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। গত 2 মাসে শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে ত্রিরক্ষা বাঁধের 2 কিলোমিটার অংশ ধসে গেছেন। ভাঙন ঠেকাতে 5,24,000 জিও ব্যাগ ডাম্পিং করা হলেও কোনো কাজে আসেনি। 2 মাসে জাজিরার পদ্মা নদীর ভাঙনে ত্রিরক্ষা বাঁধের 2 কিলোমিটার অংশ ধসে গেছে।
গৃহহীন 1.5 শতাধিক পরিবার। নতুন করে ভাঙনের আতঙ্কে 5 শতাধিক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠান। অনেকে তীর থেকে সরিয়ে নিচ্ছেন তাদের স্থাপনা। পদ্মা নদীর 8 কিলোমিটার তীর রক্ষায় বাঁধ নির্মাণ চলছে। 5,24,000 বালু ভর্তি জিও ব্যাগ নদীতে ফেললেও তা নদীগর্ভে। একই অবস্থা নদীর পাড়ে রাখা কংক্রিটের ব্লকগুলোর। দেখছেন বাংলা সময়। কুষ্টিয়ার কালীগঙ্গা নদীর পাড়ে বসেছে সাধুর হাট। এবারই প্রথম রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস। সকাল থেকে কুমারখালীর ছেউড়িয়ায় লালনের আখড়ায় আসতে শুরু করেন ভক্ত অনুসারীরা। পরিণত হয়েছে মিলন মেলায়। আলাদা আলাদা আস্তানায় অবস্থান নেওয়া বাউলেরা একতারা দোতারা সহ নানা বাদ্যের তালে লালনের অমর বাণী গেয়ে চলেছেন আপন মনে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নতুন ইতিহাসের সাক্ষী বাংলাদেশ। নানা অনিশ্চয়তা কাটিয়ে জুলাই সনদ সই বিএনপি, জামায়াত সহ 25 দলের। ঐক্য ধরে রেখে অগ্রযাত্রা অব্যাহত থাকার আশা সরকারের। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ। চাকসুর পরে এবার রাকসুতেও ছাত্র শিবিরের একক আধিপত্য। 23টি পদের 20টিতেই জয়। ভিপি জাহিদ, জিএস পদে স্বতন্ত্র আম্মারের চমক। ক্যাম্পাসে বাঁধভাঙা উল্লাস। এবং ধসে পড়েছে 5 থেকে 8 তলার ছাদ। 17 ঘন্টার আগুনে পুরোপুরি ভস্মীভূত ভবন। চট্টগ্রাম ইপিজেডের কারখানায় এখন অভিযানে ফায়ার সার্ভিস, 2 তদন্ত কমিটি। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। জাফর। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।